বলছিল বর্দা? এত ভারী দোষ দেওয়ার আগে একবার দেখা উচিত ছিল আপনার যে আমি কতটা ভারী। ক্ষত্রিবাবু, আমি শুধু এটুকু জানতে চাই, আপনারা রাজীবের মধ্যে কি সম্পর্ক ছিল? নিয়ে চলো একে। কিছু লোক পরিচিত হলেই খুনি হয়ে যাব আমি। ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, আমি কোনো নিরঞ্জন খত্রিকে চিনি না। আর রাইফেল চালানোর কথা বলছেন, আমি তো জীবনে সেটা চালাইনি। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি রাইফেল চালাতে পারো না। এত কাছ থেকে দুটো গুলি মিস করলে তুমি। এই রাইফেলটা কি বিকাশ চৌহানের নামে রেজিস্টার? হ্যাঁ, বিকাশ আমার ছেলে সিআরপিএফ এ আছে, এখনো ডিউটিতে রয়েছে। ছুটিতে এসেছিল? হ্যাঁ, আমার মেয়েদের বিয়ে ছিল, উর্মিলা আর মহিমার। কিন্তু বিয়ে তো শুধুমাত্র আপনার বড় মেয়ে উর্মিলার হয়েছিল। আপনার ছোট মেয়ে মহিমার বিয়ে তো একদিন আগে, মানে 7ই মার্চ ক্যান্সেল হয়ে গেছিল। সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এই কেসের সাথে কি সম্পর্ক? এই কেসটার সম্পর্ক সঞ্জয় রাঠোরের খুনের সাথে, আর সঞ্জয়ের সম্পর্ক আপনার ছোট মেয়ে মহিমার সাথে। সম্পর্ক ছিল, তাও 2 বছর আগে। এখন আর কোনো সম্পর্ক নেই। দেখুন, আপনি রাইফেলটা চেয়েছিলেন, আমরা নিয়ে এসেছি। এবার বলবেন কি আপনারা জানতেটা কি চান? আপনারা নিশ্চিত তো যে আপনার মেয়ে মহিমা সঞ্জয়ের সাথে কন্ট্যাক্ট রাখেনি? একদম, কোনো প্রশ্নই ওঠে না। 2 বছর আগে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছিল। এসব যা তুই করছিলি, কি ভেবে করছিলি মহিমা? উর্মিলা, তুই কি জানতিস? না মা, আমি এইমাত্র জানলাম। ওই ছেলেটার বাবা নিজে এসে এখানে তোমার নামে নালিশ করে গেছে। মা, ভাবো কতটা লজ্জার কথা আমাদের সবার জন্য। ব্যাপারটা কত দূর গড়িয়েছে মহিমা? কিছু তো বল। আমার জন্য তোমাদের এইসব সহ্য করতে হলো, তার জন্য সরি। এরকম আর কোনোদিনও হবে না। যদি ভুলবশত আর কিছু হয় না, তাহলে তার ফল খুব খারাপ হবে মহিমা, মনে থাকে যেন। মনে থাকবে। আর তারপর কখনো সেরকম কিছুই হয়নি। এখন তো আমাদের মহিমার বিয়েও ঠিক হয়েছে। 7ই মার্চে বিয়েটা ক্যান্সেল হলো কেন? বললাম তো আপনাকে, আমাদের ব্যক্তিগত ব্যাপার ওতে নাক গলাবেন না। আপনার কেসটা যতটুকু তার মধ্যেই থাকুন। কেস শেষ হওয়া পর্যন্ত এই রাইফেলটা আমাদের কাছেই থাকবে। এটার জন্য চালানো পাবেন, আর আমার এই গুলিগুলো চাই, আর এর চালানো, বুঝলেন? বুঝে গেছেন না? দ্বিতীয়বার বলবো? তার দরকার নেই। বর্দা, গুলির ব্যাপারটা কি করব? আগে বাড়ি চল, ভেবে দেখছি। আমাদের সঞ্জয় নিশাকে বলেছিল যে ও নাকি ভয় পাচ্ছে কিছু একটা হতে পারে। সঞ্জয় আমাদের কিচ্ছু বলেনি কেন? সেই রাতে খামার বাড়িতে যাওয়ার আগে সঞ্জয় খুব চুপচাপ ছিল। কিন্তু আমি তো বুঝতেই পারিনি যে ওর মনের মধ্যে কি চলছিল। আসলে ও আমাদের কাছে কি লুকোতে চাইছিল? আচ্ছা, ও আবার তোমার জন্য রাজীবের সাথে ঝামেলা করে নিত? কিচ্ছু জানি না। আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না যে রাজু সোনি নিরঞ্জন খত্রির সাথে যুক্ত ছিল। রাজীব সোনিকে চেনাটা কি অপরাধ বলুন আপনি? অপরাধের কথা পরে হবে, এখন আমি সন্দেহের কথা বলছি। কেন হচ্ছে আপনার সন্দেহ? কারণ রাজীব সোনির কথা অনুযায়ী সে আপনাকে চেনে না। সেটা ওর প্রবলেম। তাহলে আপনি প্রবলেমটা দূর করুন। আপনি বলুন কিভাবে চিনলেন ওকে? স্যার, আমি হয়তো রং নাম্বার লাগিয়ে ফেলেছিলাম নিরঞ্জনের নাম্বারে। ক্ষত্রির তরফ থেকে 11 বার, তোর তরফ থেকে 8 বার। রং নাম্বার রং নাম্বার খেলছিলিস নাকি? স্যার, সত্যি কথা বলছি, মিথ্যা নয়। হ্যাঁ গুরু, বল। স্যার, এই রাজীব সোনিকে উল্টো করে ঝোলান, একদম জালি কিষান। বলতে থাক। এ মাত্র 1 মাস আগে সবজি বিজনেসে এসেছে। এর কাছে নিজের কোনো জমি টমিও নেই, আড়ত থেকে সবজি কিনে বিক্রি করে। একদম হঠাৎ করে এই লাইনে এসেছে। খুব ভালো, এবারে হবে এর চাটনি, ভর্তা আর আলুর চোখা। মুখোশ খুলে গেল। মুখোশ? মুখোশ? কিসের মুখোশ? 15 মিনিট দিচ্ছি তোমাদের দুজনকে, ভালো করে ভেবে নাও। সত্যি বলবে না মিথ্যে বলবে? কিন্তু যদি আমার কথা শোনো তাহলে সত্যি বলো। যদি সত্যি কথা বলে দাও তাহলে নিজের পায়ে হেঁটেই জেলে যেতে পারবে। ভাবো
দাঁড়ান। এই রাজীব সোনি আমারই লোক। আমি ওকে একটা কাজের জন্য রেখেছিলাম। সঞ্জয় রাঠোর তোমার দুই ছেলেকে মেরেছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য? হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য। আমার ছেলেদের সবার সামনে ফেলে মেরেছে ওই সঞ্জয় রাঠোর। খুব বাজেভাবে মেরেছে। তাহলে বলুন কি করতে হবে ক্ষত্রিবাবু? যতটা কষ্ট আমি পেয়েছি ঠিক ততটাই কষ্ট সঞ্জয় রাঠোরের বাবাকে দিতে হবে। আমার একমাত্র উদ্দেশ্য ছিল শঙ্কর রাঠোরের বিজনেসটা বন্ধ করে দেওয়ার। উনি যে কাজটা আমাকে দিয়েছিলেন আমি শুধু সেটাই করার চেষ্টা করেছিলাম। আর আমি ওকে সেই অর্ডারই দিয়েছিলাম যে শঙ্করের বিজনেসটাকে বন্ধ করে দে। আর এই মার্ডার করার কথা তো আমি কখনো ভাবতেই পারি না। ও নিজে কিছু করে থাকলে আমার কিছু করার নেই। আমি তো এটাই ভাবছি যে ও কেন এটা করলো। স্যার আপনি তো জানেনই যে কিছু বড় লোক থাকে যারা গরিবদের বলির পাঠা করে। তাহলে বলি পাঠা হোস না, সুযোগ দিচ্ছি, বাঘ হ। বল, এই নিরঞ্জন ক্ষত্রিয় কি শুধুমাত্র শঙ্করের ব্যবসাটাকেই নষ্ট করতে তোকে বলেছিল, না ও ছেলেকে শেষ করার কথাও তোকে বলেছিল? দেখুন স্যার, এটা মানছি যে আমি শঙ্কর রাঠোরের সবজির ব্যবসা নষ্ট করার পুরোপুরি চেষ্টা করেছিলাম। ওর সবজিগুলো খারাপ করার জন্য ওর টেম্পোতেও ধাক্কা মেরেছিলাম আমি জেনে শুনে। তারপর স্যার শঙ্কর যেভাবে আমাকে কেলিয়েছিল না, আমি তো ল্যাজ গুটিয়ে নিয়েছিলাম। ঠিক করেছিলাম যে আর এই কাজ করবো না। আর তারপর থেকে তো ও আমার ফোনটাও তুলতো না। তা স্যার আর ফোন তুলেই বা কি করবো? আমি বুঝে গেছিলাম যে শঙ্করের সাথে লাগতে গেলে কপালে দুঃখ আছে। কিন্তু তারপরে যখন ওই সঞ্জয়ের মার্ডারের খবর শুনলাম, তখন আমার মনে হয়েছিল যে নিশ্চয়ই এই ক্ষত্রিবাবু অন্য কাউকে সুপারি দিয়ে নিজের ছেলেদের বদলা নিয়ে নিয়েছে আর আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। স্যার মিথ্যে কথা বলছে। ও শঙ্করের কাছে খুব খারাপভাবে মার খেয়েছিল, তাই সেটারই প্রতিশোধ নেবার জন্য ওর ছেলেকে মেরে দিয়েছিল। এনার মিথ্যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে স্যার। আপনি ভেবে দেখুন যে আমার মতো লোকের কাছে রাইফেলের টাকা আসবে কোথা থেকে? আর আজকাল এই রকম রাইফেল দিয়ে কোনো সুপারি কিলার কাউকে মারে নাকি? তুই তো দেখছি অনেক কিছুই জানিস সুপারির ব্যাপারে আর খুনির ব্যাপারে। আমার সন্দেহটাই ঠিক স্যার, যে কাজটা দিয়েছিলাম সেটা করতে পারিনি বলে, হয়তো ধৈর্য রাখতে পারিনি বা অন্য কোনো কারণ ছিল। দুঘা লাগান সব বলে দেবে। দোনালা বন্দুক ওনার কাছে আছে আর ওনার ছেলেদের টার্গেট প্র্যাকটিসের অভ্যাসও আছে। বন্দুক তো ধরতে জানে না, তাই দুটো গুলি মিস হয়ে গেছে আর এখন আমাকে ফাঁসাচ্ছে। দেখো, তোমাদের 15 মিনিট তো শেষ হয়ে গেছে। তোমরা ভেবে দেখো, সত্যি বলবে নাকি বলবে না। কিন্তু যদি সত্যি কথা না বলো, তাহলে তোমাদের দুজনকেই সঞ্জয় রাঠোর খুনের সন্দেহ গ্রেপ্তার করতে আমি বাধ্য হব। বলো রজত, ছিল মহিমা আর সঞ্জয়ের মধ্যে? ম্যাম, আমরা সবসময় ভাবতাম যে সঞ্জয়ের সাথে নিশার সম্পর্ক আছে। আমি আগের কথা বলছি। মহিমা আর সঞ্জয়ের মধ্যে বন্ধুত্ব ছিল? আমরা দুজন সঞ্জয় নিশা সবাই একসাথেই পড়তাম। আসলে ও আমাদের থেকে জুনিয়র ছিল। আমরা যখন 10-এ পড়তাম তখন ও ক্লাস 8-এ পড়তো। মহিমা আর সঞ্জয়ের বন্ধুত্ব তখন থেকে। কিন্তু হঠাৎ করে ওদের মধ্যে সব শেষ হয়ে যায়। সঞ্জয় সেই ব্যাপারে কথা বলা বন্ধ করে দিয়েছিল। ভেবেছিলাম যে ব্রেকআপ হয়ে গেছে। এমনটাই ভেবে নে। কি নিয়ে ঝগড়া হয়েছিল রে? ঝগড়া তেমন হয়নি। আমার বাবা ওর বাবার কাছে গিয়ে কিছু একটা বলেছে, তাই মহিমা আমার সাথে দেখা করতে চায় না আর কথাও বলতে চায় না। তা ঠিক আছে, আমি কি ওর জন্য মরে যাব নাকি? একবার ওদের বাবারা কথা বললো আর সবকিছু ঠিক হয়ে গেল, সম্পর্কটাই শেষ করে দিল। ম্যাম সেই রকমটাই তো শুনেছি। ম্যাম, এই মহিমার পরিবার কিছু করেছে কি? ওনাদের কাছে রাইফেল আছে, জিজ্ঞাসাবাদ চলছে। সন্দীপ, রজত, মহিমার বিয়ের ঠিক আগের দিনই ভেঙে গেছিল। কেন? ম্যাম, সেটা আমরা কি করে জানবো? কিন্তু সত্যি তো এটা যে কোনো রাইফেল থেকে গুলি চলতে পারে, নিরঞ্জন খত্রি বা বিকাশ চৌহানের। শোনো, এই কেসটায় কিন্তু আমরা এখনো কোনো সূত্রই পাইনি। যদি আমি দিতে পারতাম স্যার, কিন্তু এই দুটো রাইফেলই সবে পরিষ্কার করা হয়েছে। আর এমতো অবস্থায় বলাটা প্রায় অসম্ভব হয়ে যায় যে গুলি কোন রাইফেল থেকে চলেছিল। আপনারা যা যা চেয়েছিলেন আমি দিয়ে গেলাম, আর আশা করি এবার আপনারা আপনাদের এই তদন্তটা তাড়াতাড়ি শেষ করবেন আর আমাদের রাইফেল আর এই গুলিগুলো আমাদেরকে ফেরত দেবেন। আগে একদম। 6 মাস ধরে সঞ্জয় রাঠোর আর মহিমা চৌহানের মধ্যে কোনো ফোনে কন্ট্যাক্ট হয়নি। স্যার, শঙ্কর যে কথাটা দেবরামকে বলেছিল যে মহিমা আর সঞ্জয়ের মধ্যে কিছু ছিল, একই কথা সঞ্জয়ের বন্ধু সন্দীপ আর রজতও বলছে। আর ওই দ্বিতীয় মেয়েটি নিশা? একতরফা ছিল স্যার, শুধু নিশার তরফ থেকে।
আমি মহিমার ব্যাপারে ওকে জিজ্ঞেস করলে ও বলে ও জানে না আবার সম্পর্ক হয়েছিল কিনা। রাজীব আর নিরঞ্জনের 3 দিন ধরে ধোলাই চলছে, এতদিনে তো বলে দেওয়া উচিত। মুখ খুলছে না মানে হয়তো হয়তো তৃতীয় রাইফেল আছে, হয়তো এরকম অ্যাঙ্গেল যেটা এখনো বেরিয়ে আসেনি। তৃতীয় অ্যাঙ্গেল? হ্যাঁ, তৃতীয় অ্যাঙ্গেল, যেটার ব্যাপারে আমাদের শুধু সঞ্জয় বলতে পারতো, কারণ সে হয়তো জানতো। ও নিশাকে নিজের ভয়ের কথা বলেছিল। মাঝে মাঝে ইচ্ছা করে তো ব্যাস পালিয়ে যাই এখান থেকে, দূরে, অনেক দূরে। স্যার মহিমার বিয়ে, এটাও তৃতীয় অ্যাঙ্গেল হতে পারে। 6ই মার্চ ভোরবেলার মধ্যে সঞ্জয়কে খুন করা হয়, আর 7 তারিখ মহিমার বিয়ে ভেঙে যায়, যেটা 6 মাস আগে থেকে ফিক্স ছিল। একদিন আগে যে বিয়েটা ভেঙে যায়, নিশ্চয়ই বড় কোনো কারণ থাকবে। চৌহান পরিবারের মুখ খোলানো যায় কিভাবে? স্যার ডিরেক্টলি মহিমার সাথে কথা বললে কেমন হয়? ঠিক আছে, অ্যারেঞ্জ করো। আর বলরামের ছেলে বিকাশ চৌহানের সঙ্গে কথা বলতে হবে। আমি ওর কমান্ড্যান্টের সঙ্গে কথা বলছি। আপনার কাছে কোনো প্রমাণ আছে ইন্সপেক্টর? কোনো পোক্ত প্রমাণ যে রাইফেলটা আমাদের ক্যাডেট বিকাশ চৌহানই চালিয়েছিল? কোনো পোক্ত প্রমাণ তো নেই, কিন্তু ওর উপর আমাদের সন্দেহ আছে। আপনি বলছেন যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 2টো গুলি চালানো হয় আর মিস হয়, আর তৃতীয় গুলিটা ভিকটিমের লাগে, রাইট? রাইট স্যার। আর তারপরেও আপনি এমন একজনের উপর সন্দেহ করছেন যে চোখ বন্ধ করেও নিজের নিশানা ভুল করে না। স্যার, সন্দেহ শুধু বিকাশের রাইফেলটাকে নিয়ে। হতে পারে ওর রাইফেলটা বাড়ির কোনো লোক ব্যবহার করেছে। আমরা বিকাশকে সামনাসামনি বসিয়ে 2-1টা প্রশ্ন করতে চাইছি। ওকে, কিন্তু তার আগে আমি বিকাশের সঙ্গে নিজে কথা বলবো, তারপরে আপনাদের কাছে পাঠাবো। আমি আপনার সাহেবকে আগেও বলেছি যে বিয়েটা ক্যান্সেল হওয়া ওটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। হতে পারে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবুও মহিমার সাথে একবার কথা বলতে হবে। মহিমার সাথে কথা বলার কি আছে? হ্যাঁ, আরে ম্যাডাম, মেয়েটার বিয়ে ভেঙে গেছে, ওর মনের অবস্থা ভালো নয়। কথা বলার মতো তো কিছু নেই। বিয়ে কেন ভাঙলো রচনা দেবী, সেটাও বিয়ের ঠিক একদিন আগে? আর যদি আমরা এই প্রশ্নের উত্তর না দিত, তাহলে ওয়ারেন্ট নিয়ে আসতে হবে আমাকে। আপনি আমাদের হুমকি দিচ্ছেন? আমি তো আপনাদের রিকোয়েস্ট করছি, ভালোভাবে বলছি। আপনারা হুমকি ভাবছেন কেন এটাকে? আপনারা তো ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার মতো কিছু হয়েছে কি? ভয় আমরা মোটেও পাচ্ছি না। এটা আপনার ভুল ধারণা যে আমরা ভয় পাচ্ছি। যদি ভয় না পেয়ে থাকেন, মহিমার সঙ্গে কথা বলতে দিন। আপনারা দুজন কিংবা আপনাদের মধ্যে যে কোনো একজন ওর সাথে থাকতে পারেন। স্যার, মহিমার মা যাচ্ছে সঙ্গে, কিছু তো গন্ডগোল আছে। গুড জব নিধি। আর বিকাশের ইন্টারোগেশনে পারমিশন হয়ে এসে যাওয়া উচিত। আর হ্যাঁ, মনে হচ্ছে আমরা সঠিক দিকে এগোচ্ছি। তোর মা সাথে যাচ্ছে, কোনো রকম অসুবিধা হলে মায়ের দিকে তাকাবি, ও সব কিছু সামলে নেবে। হুম? মহিমা ঠিক আছে তো? তোর জেঠিমা আছে ওর সাথে। আমি কালকেই পৌঁছচ্ছি, কথা বলে সব ঠিক করে নেব। তোর আবার আসার কি দরকার বিকাশ? না না, আমি নিজে যাচ্ছি না, আমাকে ওখানে পাঠানো হচ্ছে, ওখানকার পুলিশের কাছে। কি? ওখানকার পুলিশেরা কিছু প্রশ্ন করতে চায়, অর্ডার আছে, যেতেই হবে। স্যার, মহিমার সঙ্গে যার বিয়ে ভেঙেছিল ওই ছেলেটার নাম রাহুল, যোধপুরের বাসিন্দা, পরিবারের সঙ্গেই থাকে। ও এখনো বাড়িতেই আছে, আপনারা এসে ওকে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু জানি না ওরা এমন কি আর নতুন বলতে পারে যেটা আপনাদের এখনো বলা হয়নি। গুরু, তুই অ্যাড্রেসটা পাঠা, এদিকে মহিমার সঙ্গে কথা বলা শুরু করা হবে, দেখি কি পাওয়া যায়। ছেলেটার নাম রাহুল, যোধপুরের বাসিন্দা, পরিবারের সঙ্গেই থাকে। ও এখনো বাড়িতেই আছে, আপনারা এসে ওকে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু জানি না ওরা এমন কি আর নতুন বলতে পারে যেটা আপনাদের এখনো বলা হয়নি। গুরু, তুই অ্যাড্রেসটা পাঠা, এদিকে মহিমার সঙ্গে কথা বলা শুরু করা হবে, দেখি কি পাওয়া যায়। মহিমা, সত্যি কি গত 2 বছর ধরে তোমার সাথে সঞ্জয় রাঠোরের কোনো রকম কন্ট্যাক্ট ছিল না? ছিল না। সামনে তাকিয়ে বলো, ছিল না? হ্যাঁ, ছিল না। আমরা বলছি ছিল না, ও বলছে ছিল না, তাহলে আবার জিজ্ঞেস করার মানেটা কি? বিয়ে কেন ভেঙেছে? কুষ্টি মেলানোর সময় ঠাকুরমশাই কিছু গন্ডগোল করেছিলেন, আর সেটা আমরা 1 রাত আগেই জানতে পেরেছি। জুটি ঠিক ছিল না, অশুভ কিছু হওয়ার সম্ভাবনা ছিল। বিয়ে হওয়ার পরে যদি ছেলের বাড়ি এসব জানতে পারতো, তাহলে আমাদের মহিমা তো আর শ্বশুর বাড়িতে টিকতে পারতো না। সবার মঙ্গলের জন্যই আমরা বিয়েটা ভেঙে দিই। মহিমা, এটা কি সত্যি? হ্যাঁ স্যার। এটা ঠিক নয়। আপনি আমার মেয়ের সামনেই আমাকে ওর মাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন। 1 মিনিট, কুষ্টি বিচারে ভুল হয়েছে এই কথাটা বলার জন্য আপনারা এত ঝামেলা করছিলেন কেন?
এটাতে এমন কি রহস্য ছিল যেটা আপনারা বলতে চাইছিলেন না, ভয় পাচ্ছিলেন? একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার পর তার উপর তার পরিবারের উপর কি যায় সেটা আপনার বোঝা উচিত। আপনিও একজন মহিলা, এটা সবার সামনে বলা যায় না। মহিমা, তোমার বাড়ির লোকেরা কি সঞ্জয়কে মেরে ফেলেছে? ব্যাস, অনেক হয়েছে। মহিমা, আর এক সেকেন্ডও আমরা এখানে থাকবো না, চল এখান থেকে। মহিমা, আচ্ছা সঞ্জয়ের খুন কি তোমার বাবা দেবরাম, কাকা বলরাম আর বিকাশ দাদা মিলে করেছে? তুমি কি সঞ্জয়ের সঙ্গে ধরা পড়ে গিয়েছিলে? আগে না স্যার, আমার ফ্যামিলির কেউই সঞ্জয়কে মারেনি। আপনারা ভুল রাস্তা ধরেছেন। তাহলে সঠিক রাস্তা কোনটা? তুমি জানো কে মেরেছে সঞ্জয়কে? আশ্চর্য তো, গত 2 বছর ধরে ওই ছেলেটার সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল না, তাহলে আমার মেয়ে ওর সম্পর্কে কি করে জানবে? আগে রাহুলের সাথে দেখা করব। হ্যাঁ বলুন, আমি ওর বাবা। আপনার ছেলে রাহুল আর চঞ্চলগড়ের মেয়ে মহিমার বিয়েটা কেন ভাঙলো? পুরো 15 লক্ষ টাকা লোকসান হয়েছে আমাদের, আর 15 লক্ষ টাকা কম নয়। আর সবাই তো আমাদেরকে থুতু দিচ্ছে। ওরা যা যা রাহুলকে দিয়েছিল তা আমরা ছুঁয়েও দেখিনি, কিন্তু আমরা সেগুলো ততক্ষণ ফেরত দেব না যতক্ষণ না ওরা পুরো 15 লাখ টাকা আমাদের ফেরত না দিচ্ছে। বিয়ে ওরা ভেঙেছে। কেস তো আমাদের করা উচিত ওনাদের বিরুদ্ধে। ফ্রড করেছেন আমাদেরকে, পুরোপুরি ফ্রড। আর আমরা তো পন্টনের কোনো কথাই বলিনি স্যার, যা দিয়েছিল চুপচাপ রেখে দিলাম। তাই পনের চাষ তো ওরা আমাদের লাগাতেই পারবে না। এটা তো সেই রকম হয়ে গেল যে চোরের মায়ের বড় গলা। এক মিনিট, আমরা এখানে কোনো পণের ব্যাপারে কথা বলতে আসিনি। তাহলে কি জানতে এসেছেন? আমার বিয়ে কি করে ভাঙলো? জান, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করুন না। আমরা শুধু সেটুকু শুনতে চাই যেটা ওরা আপনাদের বলেছিল। আপনারা আমাদের ফাঁসাতে এসেছেন? একদমই না, আমরা শুধু এটুকু জানতে এসেছি যে বিয়ের একদিন আগে সম্বন্ধটা ভেঙে গেল কেন। আজ থেকে 6 মাস আগে যখন সম্বন্ধটা পাকা হয়, তারপর আশীর্বাদ হয়, তখন ওনারা আমাদের বলেছিলেন যে 7 তারিখে ওনাদের বড় মেয়ে উর্মিলার বিয়ে। আর যদি আমাদের আপত্তি না থাকে তাহলে ওই মণ্ডপেই ওনারা ওনাদের ছোট মেয়ে মহিমার বিয়ে দিতে চান। আমরাও বলেছিলাম কোনো প্রবলেম নেই। আর আমারও কোনো প্রবলেম ছিল না। তবে কি শেষ মুহূর্তে কুষ্টি বার করা হয়েছিল, যেটা মেলেনি? বিয়ে ভাঙার কি এটাই কারণ ছিল? কোন কুষ্টির কথা বলছেন আপনি? তাহলে আসল কারণটা কি ছিল? 6 মাস আগে আমার বিয়ে যখন ঠিক হয়, কেউ কিছুই জানতো না। কিন্তু আমার বিয়ের ঠিক একদিন আগে ওর মা বাবা সবকিছু জানতে পেরে যায় হঠাৎ করে। আর বলেন আমাদের মহিমা তো নাবালিকা। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে হঠাৎ করেই হয়তো আপনাকে ব্যাপারটা জানাচ্ছি, কিন্তু সমস্যাটা জটিল। তাহলে এখনই বা বলার কি দরকার ছিল? কালকে বরযাত্রীরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলে তখনই বলতে পারতেন। দেখুন, আপনার রাগটা যথাযথ, আমি বুঝতে পারছি, কিন্তু যদি মহিমার নাবালিকা হওয়ার কথাটা ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের পরিবারের সাথে সাথে আপনাদের পরিবারের উপরে বিপদ ঘনিয়ে আসবে। তো এখনই বা বিপদটা কম কি হলো? টাকা পয়সা যা ক্ষতি হওয়ার তা তো হলোই। আমাদের তো নাক কাটা গেল সমাজে। আমি হাত জড়ো করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এখন এই বিয়েটা দেওয়া অসম্ভব। তাহলে এই কুষ্টি মেলানোর কথাটা ওঠেইনি? আগে না, প্রথমবার শুনলাম আপনার মুখে। আপনারা কিসের ইনভেস্টিগেশন করছেন? আর আমার বিয়ে ভেঙে যাওয়া নিয়ে আপনাদের এত ইন্টারেস্ট কেন? কারণ তোমার বিয়ে ভাঙার ঠিক একদিন আগেই একটা সংসার ভেঙেছে। ওই সংসারের একমাত্র ছেলেকে খুন করা হয়েছে। তার সাথে আমার বিয়ে ভাঙার কানেকশন কি? কানেকশন আছে, সেটাই খোঁজ নিতে এসেছি। মহিমার ইচ্ছার বিরুদ্ধে কি এই বিয়েটা হচ্ছিল? আচ্ছা, ওই খুনটার জন্যই কি এই বিয়েটা ভাঙা হয়েছিল? জল কিন্তু মাথার উপর দিয়ে বইছে বলরাম। বিকাশ সবকিছু সামলে নেবে বর্দা। ও জানে কি বলা দরকার কি নয়। এসব ঘটনার কি সত্যি প্রয়োজন ছিল? আমরা ঠিক বলতে পারবো না আঙ্কেল, কিন্তু পুলিশ হয়তো মহিমার অ্যাঙ্গেলটাই বেশি জোর দিচ্ছে। বাবা, আমাদের অজান্তে কিছু কি ঘটছিল? সত্যি করে বলো। না আঙ্কেল, এই ব্যাপারে আমরা কিছুই জানতাম না। আমরা তো ভেবেছিলাম যে ও নিশার ব্যাপারে সিরিয়াস। তার মানে হলো তোমার মহিমার বাবার সঙ্গে কথা বলে আসার পরেও সঞ্জয়ের সঙ্গে মহিমার সম্পর্ক ছিল? জানি না। আমি কি ওদের সাথে কথা তো বলেছি, তারপরেও যদি কিছু থাকতো তাহলে আমার সাথে কথা বলতো। মেরে ফেললে কেন আমার ছেলেটাকে? দেখুন ম্যাডাম, মা বাবা আপনাকে যা বলেছে সেটাই সত্যি। সেটা সত্যি নয় উর্মিলা, সত্যিটা আমরা জানতে পেরে গেছি। তোমার মুখ থেকে সেটা শুনতে চাই। যখন আমার বলার মতো কিছু নেই তো আমি কি বলবো?
আমি আমাদের দুজনের বিয়ে নিয়ে এত আনন্দে ছিলাম আর এত ব্যস্ত ছিলাম, আমি আর অন্য কিছু খেয়ালই করিনি। না মা বাবা আগে কিছু বলেছে, না মহিমা। তোমার খুড়তো ভাই বিকাশ কিছু বলেছে? না, না বলেনি। ওর রাইফেলের বক্স থেকে 6টা গুলি মিসিং কেন? আমি কি করে জানবো ম্যাডাম? আমি তো ওটা কোনোদিন দেখিনি। অভিজিৎ, আমি বরং এই বিকাশ চৌহানকে একটু দেখি। তুমি দেবরাম আর বলরামকে একটু দেখো। আমি এই কেসটার মধ্যে থেকে অনার কিলিং এর গন্ধ পাচ্ছি। ছটা কার্তুজ কম আছে, কারণ 6টা কার্তুজ ইউজ হয়েছে স্যার। এখন আবার এটা বলো না যে পাখি মারার জন্য ব্যবহার করা হয়েছে। অন্য কোনো বাহানা বানাও। স্যার বাহানা বানানোর তো কোনো প্রশ্নই ওঠে না। বাড়িতে বিয়ে ছিল, 7 তারিখ রাত্রে উর্মিলার বরযাত্রী এসেছিল, আর আমি হাওয়াতে 6টা কার্তুজ ফায়ার করি। স্যার আমি জানতাম যে এটা বেআইনি, কিন্তু ফায়ার করতেই হতো, তাই করে দিয়েছি একেবারে নিজের দায়িত্বে। অন্য কাউকে আমার রাইফেল দিইনি। আমি 6টা ফায়ার করেছিলাম, তারপরে নলগুলো পরিষ্কার করে দিই। আমাদের কাছে খবর আছে যে তুমি সেদিন 6টা নয়, শুধু 3 রাউন্ড ফায়ার করেছো। বাকি 3টে সঞ্জয় রাঠোরের উপর ফায়ার হয়েছে ওর খামার বাড়িতে। 2টো দেওয়ালে লেগেছে, একটা সঞ্জয়কে। এটা হতে পারে যে 5 তারিখ রাতে মহিমা যখন নিরুদ্দেশ হয়, তোমরা বাড়ির সবাই তাকে খুঁজতে আরম্ভ করলে। সবাই খুঁজেছো, কিন্তু ওকে তুমিই পেলে। সেটাও খামার বাড়িতে ওর প্রেমিক সঞ্জয়ের সাথে। বিয়ের 2-1 দিন আগে নিজের বোনকে তার প্রেমিক সঞ্জয়ের সাথে দেখে তখন তোমার ওদের উপর ভীষণ রাগ হয়ে গেল, আর সেই রাগের বশে তুমি গুলি চালিয়ে দিলে। স্যার আপনি বলতে চাইছেন মহিমাকে আমি সঞ্জয়ের সাথে খামার বাড়িতে ধরেছিলাম? কিভাবে? আমি ওখানে কিভাবে পৌঁছালাম? আর আমি যদি জানতাম যে সঞ্জয় আর মহিমা ওই খামার বাড়িতে দেখা করে, তাহলে মহিমাকে কবেই সঞ্জয়ের থেকে আলাদা করে দিতাম। আর দ্বিতীয় কথা, আমি শুধু এটুকু জানি যে সঞ্জয়ের বাবা 2 বছর আগে আমাদের বাড়িতে এসেছিল, আর সব কিছু সেটেল হয়। তাহলে তোমার জেঠিমা মহিমার বিয়ে ভেঙে যাওয়ার ব্যাপার নিয়ে আমাদের মিথ্যে কেন বললেন? হয়তো উনি ভয় পেয়ে গিয়ে মিথ্যে বলেছেন, হয়তো উনি আসল কথাটা জানাতে চান না, লজ্জা পাচ্ছিলেন বা ভয় পাচ্ছিলেন। আপনারা কেন ঘাই নুনে ছেড়ে দিচ্ছেন? আমরা কিছুতেই বলবো না কেন বিয়ে ক্যান্সেল হয়েছে। জান, তিলকে তাল করবেন না স্যার, বিশ্বাস করুন এরকম কিচ্ছু হয়নি। তাহলে কি লুকোচ্ছেন? আমরা আপনাদের কাছে কোনো কিছুই লুকোচ্ছি না। আপনারা তো এমন ভাবে পেছনে পড়েছেন যাতে আমরা ঘাবড়ে গিয়ে বেফাস কিছু বলে দিই। তাহলে মহিমা যে নাবালিকা সেটা বলতে কি আপত্তি ছিল? সেটা কি কোনো কারণ নয়? বলুন, আসল কারণটা কি ছিল? আরে থাকো তুমি তোমার আসল আর নকল কারণ নিয়ে। মেয়ে যখন আমাদের ব্যক্তিগত ব্যাপার, কাকে কি বলবো কাকে কি বলবো না। আপনাদের কাছে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আপনারা অকারণে আমাদের সময় নষ্ট করছেন। আপনি যতই চেষ্টা করুন না কেন, আমরা এই বিষয়ের কোনো কথা বলবো না, ব্যাস। স্যার আপনিও জানেন যে আমি রোজ রাইফেল চালাই, আর কিছু নয় তো এত ক্লোজ রেঞ্জ থেকে আমি 2টো শট মিস করতেই পারি না। আর এটাই সবচেয়ে বড় প্রমাণ আমি খুনি না হওয়ার। প্রথম 2 রাউন্ড অন্য কেউ ফায়ার করেছিল, আর তৃতীয়টা তুমি। আর কে ছিল তোমার সাথে? তোমার জ্যাঠা দেবরাম নাকি বাবা বলরাম? আবার এটাও হতে পারে যে তুমি 2 রাউন্ড জেনে বুঝেই মিস করেছো, যাতে তোমার নামটা এর মধ্যে না আসে। না জেঠু ছিল, না বাবা ছিল, না উর্মিলা ছিল, না মহিমা ছিল, আর আমিও ছিলাম না। কিন্তু খুব স্বাভাবিক কেউ তো ছিল সেই রাতে ওইখানে দোনওয়ালা বন্দুক নিয়ে। কিন্তু হয়তো আমাদের নিয়ে এত মগ্ন হয়ে গেছেন যে খুনিকে আপনারা দেখতেই পাচ্ছেন না। এবার যাওয়ার অনুমতি পাবো? থানা ছাড়ার অনুমতি দিচ্ছি, চঞ্চলগড় নয়। স্যার আমার ডিউটি আছে, আর আমি বসে অকারণে এভাবে অপেক্ষা করতে পারবো না। অকারণে তোমাকে অপেক্ষা করতে হবে না, আর খুব বেশিও করতে হবে না। খুনিকে তাড়াতাড়ি আমরা ধরে ফেলবো। আপাতত সব প্রশ্ন এড়িয়ে গেছি আমি। কিন্তু বাবা, জেঠু কতদিন? ওদের পক্ষে আর কোনোভাবে কি জানা সম্ভব? না, মহিমা তো কিছুতেই মুখ খুলবে না, কিন্তু ওরা কি কোথাও থেকে সত্যিটা জেনে যেতে পারে? আমি আশ্চর্য হচ্ছি পুলিশ এতদূর পৌঁছে গেল, তাও কিছু জানতে পারলো না। আমি কমান্ড্যান্ট স্যারের সাথে কথা বলছি ছুটি বাড়ানোর জন্য। দেখ, যদি সেরকম কিছু হয় তাহলে আমি আমার ঘাড়ে নিয়ে নেব সব দোষ। আর আমি কি বা করতে পারি?
বলরাম, দেবরাম আর বিকাশ, এই তিনজনের ফোনের লোকেশন ক্রাইম সিনের আশেপাশে দেখা যায়নি। আর মহিমারও নেই। অভিজিৎ, এরকমটা তো নয় যে ওই মিস ফায়ার হওয়া গুলিটার মতন আমরাও আসল টার্গেটকে মিস করছি। নিরঞ্জন খত্রি আর রাজীব সোনি শঙ্কর রাঠোরের বিজনেস নষ্ট করার চেষ্টা করেছিল, এটা তো ওরা স্বীকার করেইছে। কিন্তু মনে হয় না মার্ডারের পেছনে ওদের হাত আছে। না অভিজিৎ, আমি চৌহান পরিবারের কথা বলছি। এমন কি হতে পারে যেটা আমরা দেখেও দেখতে পাচ্ছি না? এই খুনটা হয়েছে সঞ্জয় আর মহিমার সম্পর্ককে ঘিরেই, কিন্তু এই খুনটা কেন হলো আর কে করলো এর একটাও সূত্র আমাদের হাতে এখনো কেন এলো না? কারণ এটাই, আমরা সেই জায়গাটাই খোঁজার চেষ্টা করছি না যেখানে খোঁজা উচিত। শেষ পর্যন্ত আমরা জানতে পেরে গেলাম সেই আসল জায়গাটা হলো শঙ্করের খামার বাড়িটা। সেখানে ক্রাইম সিন তো ছিলই, আর দুজন প্রেমিকের মিলন স্থানও। আমরা এটা জানতে যাচ্ছিলাম যে মহিমা আর সঞ্জয়ের সম্পর্ক 2 বছর আগে শেষ হয়ে যায়নি, আসলে আরো গভীর হয়ে গিয়েছিল। কিন্তু তাদের কাছের লোকেদের মধ্যে কেউই এই ব্যাপারে আজ পর্যন্ত পায়নি। আমরা জানতে যাচ্ছিলাম যে 5ই মার্চও দেখা করার প্ল্যান হয়েছিল, যেমন আগেও হয়েছিল। স্যার, সঞ্জয় আর মহিমা কখনো ফোনে কথা বলতো না, আর না SMS করতো। ওরা একটা চ্যাট অ্যাপ্লিকেশনের থ্রুতে কথা বলতো, এই যে চ্যাট হিস্ট্রি। সঞ্জয়, বিয়েটা ভেঙে দাও মহিমা, ভেঙে দাও যে কোনো উপায়। মহিমা, আমি এটা করতে পারবো না, সবার খুব ক্ষতি হয়ে যাবে। আমি কবে থেকে বলছি পালিয়ে চলো, কিন্তু তুমি শুনলেই না। গত 2 বছর ধরে ওদের অনলাইন চ্যাটিং চলছিল স্যার। স্যার, আমার মনে হচ্ছে সঞ্জয় আর মহিমার সম্পর্কের কথা ওদের দুই পরিবারই জানতে পেরে গেছিল, আর ওরাই সঞ্জয়কে মেরে ফেলে। চৌহান পরিবারের সবার গ্রেপ্তারি ওয়ারেন্ট বার করো, সময় এসে গেছে। থানায় নিয়ে যাচ্ছে আপনাদের। দেখুন, মহিমার যা বলার ছিল সব বলে দিয়েছে, আর কিছু বলার নেই ওর। কিন্তু আমাদের অনেক কিছু জিজ্ঞেস করার আছে। এই সবের মধ্যে আমার মেয়েকে টানছেন কেন? ওর এসবের মধ্যে কোনো হাত নেই, ও নিরপরাধ। আপনি তো নিজেকেও নির্দোষ বলেছিলেন দেবরাম বাবু, সব অস্বীকার করেছিলেন, আমাদের সমস্ত মিথ্যে কথা বলেছিলেন। এখন তো আমরা সব সত্যি বলছি। দেখুন, শুধু এইটুকুই আমি বলতে পারি যে মহিমার এতে কোনো দোষ নেই। ঠিক ভুলের সিদ্ধান্ত তো আদালত নেবে। আমরা মহিমার কাছে জানতে চাই কি হয়েছিল। অনেক হয়েছে। আমি যদি চাই আপনাদের দুজনকে গ্রেপ্তার করে মহিমাকে ভিতর থেকে নিয়ে যেতে পারি। যদি না চান সেটা হোক, তাহলে মহিমার সাথে চুপচাপ চলুন। কি ভাবলে? না রে, এটা ঠিক হবে না। সঞ্জয়, আর কোনো রাস্তা নেই আমাদের কাছে। দুটো পরিবার জানতে পারবেই, তারপর কি করব? মহিমা, আমরা পালাতে পারবো না। দেখ, আমার 18 আর তোর 16 বছর বয়স। আমরা পালিয়ে গেলে পুলিশ আমার উপরে রেপের চার্জ লাগিয়ে দেবে, তারপরে আমাকে জেলের ঘানি টানতে হবে। সঞ্জয়, আমার সাবালিকা হতে এখনো 2 বছর বাকি, আর তুই 21-এর আগে বিয়ে করতে পারবি না, মানে আরো 3 বছর। ততদিনে তো আমার পরিবারের লোক আমার বিয়ে দিয়ে দেবে। তারপর কি করবি বল? উর্মিলা দিদির বিয়ের কথা চলছে, আমারও শুরু হতে বেশি সময় লাগবে না। না রে, পালাতে তো আমরা পারবো না। এই হলো তোমার আর সঞ্জয়ের মধ্যে চ্যাট হিস্ট্রি। আর এই চ্যাট অ্যাপে তোমাদের মধ্যে হওয়া কল ডিটেলস। 5ই মার্চের সন্ধ্যা 7টা পর্যন্ত তোমার সাথে সঞ্জয়ের কথা হয়েছিল। আসলে ওদের কথাবার্তা কোনোদিন বন্ধই হয়নি, না কথাবার্তা বন্ধ হয়েছে না সম্পর্ক, যেমনটা তোমার বাবা মা আর বন্ধুরা মনে করছে। আমরা কিচ্ছু জানতাম না। কিন্তু আপনি আরো অনেক কিছু জানতেন। শুধু আপনিই নয়, আপনার সারা পরিবার জানতো, কিন্তু আপনারা সবাই মিলে আমাদের চোখে ধুলে দেওয়ার চেষ্টা করেছেন। ধুলোটা আমি আর সঞ্জয় দিতে চেয়েছিলাম স্যার, আমরা কোনোভাবেই ধরা পড়তে চাইনি। আমরা কিচ্ছু জানতাম না। কিন্তু আপনি আরো অনেক কিছু জানতেন। শুধু আপনিই নয়, আপনার সারা পরিবার জানতো, কিন্তু আপনারা সবাই মিলে আমাদের চোখে ধুলে দেওয়ার চেষ্টা করেছেন। ধুলোটা আমি আর সঞ্জয় দিতে চেয়েছিলাম স্যার, আমরা কোনোভাবেই ধরা পড়তে চাইনি। সঞ্জয়, তোর মা বাবা জানতে পারলো কি করে? আমি তো তোর সাথে সবসময় কথা বলি, হঠাৎ মা আমাকে জিজ্ঞেস করলো, তাই তোর ব্যাপারে আমি সবকিছু বলে দিলাম। কিন্তু আমি কি করে জানবো যে আমার বাবা তোর বাবার কাছে সবকিছু গিয়ে বলে দেবে? কাল রাতে এই ব্যাপারের জন্য আমাদের মধ্যে খুব ঝগড়া হয়েছে। আমাকেও কি না শুনতে হয়েছে জানিস। মা, বাবা, কাকু, কাকিমা সবাই আমাকে ওয়ার্নিং দিয়েছে। এবার আর দেখা করতে পারবো না সঞ্জয়। এবার তো মা আমার পিছনে লোক লাগিয়ে দেবে। এখনো বলছি চ পালিয়ে চল।
মহিমা পালালে আরো কিন্তু বিপদ বেড়ে যাবে। তুই ভালোবাসাকে বিপদ মনে করিস? তাহলে ঠিক আছে, তোকে মুক্তি দিচ্ছি। আজ থেকে আমাদের ব্রেকআপ, ওকে? বাই। মহিমা শোন না, বাজে কথা বন্ধ কর। দেখ আমি শুধু এটাই বলছি যে ভেবেচিন্তে কাজ করতে হবে। একটা কাজ করি, যতক্ষণ আমরা সাবালক হচ্ছি ততক্ষণ আমরা কিচ্ছু করব না। যেদিন আমার 21 হবে সোজা বিয়ে করব। কার সঙ্গে? ততক্ষণে তো আমি দুটো বাচ্চার মা হয়ে যাব। আরে তোর বিয়ে হবে না, তুই শুধু না করতে থাকবি। কিন্তু এবার থেকে কোনো রিস্ক নেব না, এমনভাবে দেখা করব যেন কেউ না জানতে পারে। মহিমা খুবই দরকার এটা সবাইকে বোঝানো যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার এটাই একমাত্র রাস্তা। মহিমা, সঞ্জয়কে কে মেরেছে? ওই ঘরে তোমাদের দুজনকে কে ধরেছিল? বলো মহিমা, সব জানতে পেরে গেছি, লুকিয়ে লাভ নেই। কে ছিল? তোমার বাবা, কাকা নাকি বিকাশ? ছেলেটাকে আমিই মেরে ফেলেছি সাহেব। গুলিটা আমি চালিয়েছিলাম। বিয়ের দিনে ঠিক 2 রাত আগে মহিমা চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায় আর ওর সাথে গিয়ে দেখা করে। আমি সহ্য করতে পারিনি এটা। ছেলেটাকে মেরে ফেলে নিজের মেয়েকে টানতে টানতে বাড়ি নিয়ে আসি আর বিয়েটাও ভেঙে দিই। মহিমা বলছিল ও নাকি মাঝে মাঝেই রাতে বাড়ি থেকে বেরিয়ে যেত সঞ্জয়ের সঙ্গে দেখা করতে। তখন ওকে ধরেননি আপনি? ঠিক 5ই মার্চ রাতে ধরেছেন, এমন কেন? তাতে কি বা আসে যায় স্যার? 5 তারিখ রাতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর আমি ওকে মেরে ফেলি। এবার আমাকে গ্রেফতার করতেই পারেন। ও কখন যেত কখন ফিরতো আমি কিছুই টের পাইনি। কতবার গেছিল ওর খামার বাড়িতে? অনেকবার। উর্মিলা দিদি ঘুমিয়ে পড়লে আমি চুপ করে জানলা দিয়ে বেরিয়ে যেতাম, তারপরে ভোর 4টেতে ফিরে আসতাম। 5 তারিখ রাত্রিরে তোমাদের পালানোর প্ল্যান ছিল, তাই ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলে? আমি কিছুই জানি না ওদের প্ল্যান কি ছিল, কিন্তু মহিমাকে বাড়িতে ফিরিয়ে আনার পরে ও একদম পাগলের মতো হয়ে যায়। সেই অবস্থায় কি করে ওর বিয়ে দিতাম? পাগলি যদি কাউকে কিছু বলে দিত তাহলে আমাদের সবার সম্মান চলে যেত। তারপর আপনি রাইফেল নিয়ে পিছু করলেন ছেলেটাকে মারার জন্য। ঠিক তাই। হাতে কতগুলো গুলি ছিল? সেটা আমি তো ঠিক বলতে পারবো না। সঞ্জয়ের ওপর কটা গুলি চালিয়েছিলেন? 3টে। 2টো ফসকে যায় আর একটা গিয়ে লাগে। মহিমা কোথায় ছিল? ও চিৎকার চেঁচামেচি করেনি? অসম্ভব চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু আমি টেনে হিঁচড়ে ওকে বাড়ি নিয়ে আসি। আপনি একা পিছু করেছিলেন নাকি ভাই বলরাম আর ভাইপো বিকাশও সঙ্গে ছিল? না, আমি একাই ছিলাম। মহিমা, আরও একবার জিজ্ঞাসা করছি, 5 তারিখ রাত্রে কি তোমার আর সঞ্জয়ের পালানোর প্ল্যান ছিল? তাই কি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলে? মহিমার চুপ থাকাটা একটা রহস্যের দিকে ইঙ্গিত করছিল, আর মহিমার বাবার স্বীকারোক্তিতেও একটা মিথ্যে লুকিয়েছিল, যেটা পরিষ্কার দেখা যাচ্ছিল। স্যার, মনে হচ্ছে দেবরাম বলরাম আর বিকাশকে বাঁচানোর চেষ্টা করছে। মহিমাও কিছু লুকোনোর চেষ্টা করছে। বলছে না যে পালানোর প্ল্যান করেছিল না কি? এমন কে হতে পারে যে আমাদের এটা বলতে পারে যে সেই রাতে খামার বাড়িতে এমন কি হয়েছিল যার জন্য সঞ্জয়কে গুলি করা হয়েছিল? শেষ পর্যন্ত সত্যিটা সামনে এসেই গেল, কিন্তু এটা সেই সত্যি ছিল না যেটা আমাদের বলা হয়েছিল। দেখ প্রদীপ, এখনই তোর উপর কোনো দোষ চাপাচ্ছি না, কিন্তু তুই যদি এখনো মালিকের প্রতি আনুগত্য দেখাস তাহলে সারা জীবন কোর্ট কাছারির চক্করে তোকে ফেঁসে যেতে হবে। এই জন্য এটাই ভালো হবে যে তুই আইনকে সাহায্য কর, খুনিকে নয়। সেই রাতে রাইফেল নিয়ে বাড়ি থেকে কে বেরিয়েছিল? ভয় পাস না, বল। স্যার, ওই রাতে বাড়ি থেকে তো কাউকে বন্দুক নিয়ে বেরোতে তো দেখিনি, কিন্তু পরের দিন সকালের 4:30টার সময় সবার জন্য চা করতে উঠেছিলাম, তখন আমি মহিমা ম্যাডামকে দেখতে পেলাম বাইরে থেকে ফিরছিলেন। একলা ছিল? হ্যাঁ, একাই ছিলেন। মুখটা একেবারে ফ্যাকাশে হয়েছিল একদম। হাতে বিকাশ দাদার বন্দুকটা ছিল।
তারপর স্যার বড় বৌদি মানে রচনা বৌদি আমার কাছে এলেন। প্রদীপ, চাটা পরে দিস, আমি তোকে ডেকে পাঠাবো। যতক্ষণ না ডাকবো ঘরে যেন কেউ না ঢোকে, ঠিক আছে? তারপর কি হলো কেন হলো আমি কিছু জানি না স্যার। আমি শুধু এইটুকু জানি যে মহিমা ম্যাডামের বিয়ে ভেঙে গেল। মহিমা, সেই রাতে খামার বাড়িতে যখন তুমি আর সঞ্জয় একসাথে ছিলে, যখন সঞ্জয়ের খুন হয়েছিল, তখন ওখানে একজন প্রত্যক্ষদর্শীও হাজির ছিল। সে আমাদের বলেছে যে সঞ্জয়কে গুলি তুমি করেছো, সেটা তোমার বাবা চালাননি, যেমনটা তিনি এতক্ষণ ধরে বলছিলেন। ভুল করে ফেলেছে। এখন আর আপনি মাঝখানে কোনো কথা বলবেন না। বলো মহিমা। পালাতে রাজিই হচ্ছিল না সঞ্জয়। তাই মেরে ফেললে? আমি ওকে মেরে ফেলিনি স্যার, ও নিজেই পাগল হয়ে গেছিল। আমি তো শুধু ওকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছিলাম। কি করে, গুলি মেরে? ও পাগলের মতো হয়ে গেছিল ম্যাডাম। আমার বিয়ের খবর শোনার পর থেকে ও একেবারে পাগলামি করতে শুরু করে দিয়েছিল। আমার কাছে আর কি চয়েস ছিল তুমিই বলো? যদি এই ছেলেটাকেও আমি না করে দিতাম না, তাহলে নিশ্চিতভাবে আমাদের মা বাবা আমাদের কথা জেনে যেত। তুমি কারোর সাথে বিয়ে ঠিয়ে করতে পারবে না, বুঝেছো? আমি নিজে বিয়ে করছি না, আমার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমি ভেঙে দেব। আমি ছেলেটাকে আর পুলিশকে দুজনকেই বলে দেবো যে তোমার এখনো 18 বছর হয়নি, এখনো নাবালিকা। তখন তুমি আর ছেলেটার ফ্যামিলি দুজনেই ঝামেলার মধ্যে পড়বে। পাগল হয়ে গেছো নাকি? পাগলামো করবো না তো আর কি করবো বলো? তুমি কি ভালোবাসো না আমাকে? তুমি যতটা ভালোবাসো তার থেকে বেশি ভালোবাসি আমি। এর জন্য বলেছিলাম যে পালিয়ে যাই, কিন্তু তুমি সেটাও করবে না। তাহলে বলো কি করব? মহিমা, যদি আমরা বিয়ে না করতে পারি, যদি জীবনটা একসাথে না কাটাতে পারি, তাহলে জীবনটাকে ছেড়ে দিই, একসঙ্গে মরে যাই। কি? হ্যাঁ, সুইসাইড করে নি, তবেই একসঙ্গে থাকতে পারবো। তুমি বলতে চাইছো এটা একটা সুইসাইড অ্যাটেম্প ছিল? আমিও ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম স্যার। যে সঞ্জয়ের কথা শুনেছিলাম আমি। আমি রাইফেলটা নিয়ে বেরিয়েছিলাম রাত্রিবেলা, আর মাত্র এক মুঠো গুলি নিয়েছিলাম সঙ্গে। আমি জানতামও না যে কটা নিয়েছিলাম সঙ্গে। যেভাবে আমি অন্য রাতগুলো বাড়ি থেকে বেরোতাম, সেই রাতেও ঠিক একইভাবে বেরিয়েছিলাম সঞ্জয়ের সাথে দেখা করতে। অদ্ভুত সব ভাবনা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি প্রায় দৌড়ে দৌড়ে গিয়ে সঞ্জয়ের খামার বাড়িতে পৌঁছাই। আমি ওকে বারবার বলছিলাম এটা ঠিক না, ভুল হচ্ছে, কিন্তু ও আমাকে চাপ দিয়েই যাচ্ছিল। একদিকে আমার ভালোবাসা ছিল, আর অন্যদিকে ছিল ওর পাগলামু। আমি মধ্যিখানে ফেসে গেছিলাম স্যার। না সঞ্জয়, এটা না করাই ভালো। আর কি করার আছে বলো মহিমা? পালিয়ে যেতে পারতাম। আরে সেটাই তো করছি আমরা, পালিয়ে একটা নতুন জগতে যাব, নিজের জগৎ তৈরি করব। এটাতে গুলি ভরতে জানো তুমি? তাহলে ভরে দাও। তখন আমি বুঝতে পারলাম যে আমি মাত্র 3টে গুলি এনেছি। প্রথমে আমি যাব, তাতে তোমার সাহস বাড়বে। আমার পিছন পিছন তুমিও চলে এসো, ঠিক আছে? না সঞ্জয়,
প্লিজ রে, এটা করব না। মহিমা, আর কিচ্ছু করার নেই। এত দূর এগোনোর পর আর ফিরে যাওয়া সম্ভব নয়। আমার হাতটা নড়ে গেছিল। শোনো, ভাগ্য আমাদের সুযোগ দিয়েছে, করো না। দাও রাইফেল, এইদিকে দাও। আমার হাতটা না কাঁপছে। মহিমা, প্রথমে আমাকে গুলি করো, তারপর নিজেকে গুলি করো, ঠিক আছে? আমি পারবো না। আরে তুমি তো চালাতে পারো, এর আগেও তো ফায়ার করেছো। গুলি করো আমাকে মহিমা, গুলি করো। না সঞ্জয়। মহিমা, আর কোনো রাস্তা নেই। নাও চালাও। মহিমা, অত ভেবে কাজ নেই, চালাও। মহিমা, ওঠাও, এত ভাবার সময় নেই। আমি কিন্তু মিস করিনি। দ্বিতীয় গুলিটা ওরই লেগেছিল, ও পড়ে গেল আর মরে গেল। আর তৃতীয় গুলি? সেটা আমি নিজেকেই মারতাম, কিন্তু মিস হয়ে গেছিল। আমার হাত কাঁপছিল তো, আর গুলিও ছিল না। আমি এত ভয় পেয়ে গেছিলাম যে ওখান থেকে পালিয়ে আসি। তুই তুই সত্যি কথা বলছিস? হ্যাঁ, তুই সত্যি ওই ছেলেটাকে মেরে ফেলেছিস? হ্যাঁ বাবা, আমি এই বিয়ে করব না। মা, আমি কিন্তু এই বিয়ে করব না। যদি তোমরা এই জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করো, আমি কিন্তু সুইসাইড করব। তাহলে আপনারা প্রথম থেকেই এটা জানতেন? হ্যাঁ, যদি পালিয়ে যেত তাহলে খুব ঝামেলা হতো, কিন্তু কিছুদিন পর সব ঠিক হয়ে যেত। কিন্তু ওরা দুজনে যেটা ভেবেছিল, কেন ভেবেছিল, কিসের জন্য ভেবেছিল? কেন করলো এরকম? কেন করলি তুই এইরকম? একবার যদি ওকে এই প্রশ্নটা করতে পারতাম। ওর জীবনটা কি এত সস্তা ছিল? একবারও আমাদের দুজনের কথা চিন্তা করেনি ও। যে তৃতীয় বুলেটের সেলটা আমরা ক্রাইম সিন থেকে পাইনি, সেটা বিকাশের রাইফেলেই ছিল, যেটা সে কোনো জায়গায় ফেলে দিয়েছিল। আমরা সেটাকে উদ্ধার করতে পারিনি। মহিমা এখনো নাবালিকা,
ওকে জুভেনাইল জাস্টিস কোর্টের সামনে পেশ করা হয় আর তারপর ওকে একটা চাইল্ড হোমে পাঠিয়ে দেওয়া হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.